আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের অধিভুক্তি বাতিল করা হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের ভর্তি হচ্ছে না। 7 কলেজের অধ্যক্ষের সঙ্গে জরুরি বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ব্রিফিংয়ে কথা জানান। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে আমরা 2025-26-এর ভর্তি হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। এখন সেটি আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ এই মুহূর্ত থেকেই সেটি কার্যকর করবার ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছে এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিরপেক্ষ নির্বাচন করতে রাষ্ট্রীয় প্রশাসনিক প্রস্তুতি নিতে গ্রহণযোগ্য যৌক্তিক যে সময় লাগবে তা দিতে প্রস্তুত জামাত। নড়াইল সদর উপজেলার হাপখালী ইউনিয়নের হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাওলানা নুরুন নবী জিহাদির জানাজার নামাজ শেষে তিনি এই তথ্য জানান। তিনি মনে করেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ আছে আগামী 6 মাসের মধ্যে এসব সংস্কার শেষ করা সম্ভব। সংস্কার কাজ শেষ করার পর অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের সাথে রিলেটেড ডিপার্টমেন্টের সংস্কার সম্পন্ন করা সম্ভব। দেন সংস্কার কাজ সমাপ্ত করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা। সেই রোডম্যাপ কতদিনে কিভাবে করবে সে ব্যাপারে আমরা জামাত ইসলামী আমরা সরকারকে বলেছি যে একটা নিরপেক্ষ নির্বাচন করতে আপনার যে রাষ্ট্রীয় প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি নিতে গ্রহণযোগ্য যৌক্তিক যতটুকু সময় লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সংযুক্ত করা গেলে আস্থা বাড়বে। তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনসিসি সদস্যদেরও সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে। নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদকরণ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচন কবে হবে তা নির্বাচন কমিশনের হাতে নেই। প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী স্বল্প সংস্কার শেষে 2025 সালের ডিসেম্বরে অথবা অধিক সংস্কার শেষে 2026 সালের জুনে নির্বাচন করা সম্ভব। সেই হিসেবে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান ও রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম। বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে ময়দানে নির্বাচনের কথা বলছেন তারা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছেন, কথা বলেছেন। আমার মনে হয় আমাদের সময় এসেছে তাদের কাছে দাবি করার যে আপনারা এতদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন আমাদেরকে এই দাবি পূরণ করার সুযোগ করে দেন। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে বিভাগে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে। শ্রমিক ইউনিয়নের ডাকে আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল 8টায় পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। সে সময় তারা সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখে। শ্রমিকদের আন্দোলনের কারণে খুলনা ও ফরিদপুর অঞ্চলে 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। শ্রমিক নেতা আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা। 26 জানুয়ারি দুপুরে খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে একটি মামলায় গ্রেপ্তার করলে ধর্মঘট শুরু হয়। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজও সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মহাসড়কের বেসিক বাস স্ট্যান্ডে এই অবরোধ করা হয়। এর আগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। মহাসড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন গ্রাফিতি আঁকেন ও স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি চলার সময় শিক্ষার্থীরা দ্রুত অর্থ বরাদ্দ ও নির্মাণ কাজ শুরুর দাবি জানান। রংপুরে মিঠাপুকুর উপজেলার গোপালপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের 7 শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন। অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসীও। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মিনা লাভলির রিপোর্ট। রংপুরে মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী গোপালপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে দীর্ঘ 10 বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে রয়েছেন শহীদুল ইসলাম। অভিযোগ রয়েছে শিক্ষকদের বেতন, প্রতিষ্ঠানের সম্পত্তি ভাড়া, ভর্তি, রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা আদায় করে তা আত্মসাৎ করছেন তিনি। সম্প্রতি অনিয়মের প্রতিবাদ করলে শিক্ষকদের লাঞ্ছিত সহ মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলামের বিরুদ্ধে। এখানে কোচিং চলতেছে, কোচিং ছাত্রদের সামনে আরো কিছু বেশ বহিরাগত লোক ছিল। হ্যাঁ, এটা চরমভাবে লাঞ্ছিত করে। ফার্নিচারের জন্য ওই যে গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে, সেই গাছের কোনো ফার্নিচার নাই। গাছ কোথায় কি করছেন উনি? আমরা যে বাচ্চাদের কাছ থেকে বেতন নেই এবং আমাদের দোকান আছে, আমাদের জমি আছে স্কুলের, এই অর্থগুলো আসলে কোথায় গেল? অধ্যক্ষের অনিয়মের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ দুটোই ক্ষতিগ্রস্ত বলছে শিক্ষার্থীরা। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। টিচার দ্বন্দ্ব লাগাতো এটা ঠিক না। এখন এর পরবর্তীতে আমরা চাই যেন এরকম আর কখনো না হয়। শিক্ষা প্রতিষ্ঠানে এরকম পরিবেশ হলে তো ভালো লাগে না। শিক্ষা প্রতিষ্ঠান ভালো হয়, তার এই প্রতিষ্ঠানে তার সে মানে প্রশাসনিক যোগ্যতা টোটালে জিরো। এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সব মিথ্যা বানোয়াট, এগুলো টিচাররা তো স্বাক্ষর করে নাই, আমাকে তো বললো তারা এটা রবিউল করছে আমার সদস্য সচিব। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অলরেডি আমরা সেটা তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তদন্ত রিপোর্ট প্রেক্ষিতে পরবর্তীতে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। 1959 সালে গড়ে ওঠা গোপালপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে মোট শিক্ষার্থী 388 জন। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের 1 যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকারের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের পৌর পার্কে দোয়া ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মকরমপুর ঈদগাহ মাঠে আলোচনা সভা করেছে স্থানীয় বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব আবদুল্লাহ। ঝিনাইদহের মহেশপুরে কৃষক দলের সমাবেশ হয়েছে। বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। কুড়িগ্রামের চিলমারী উপজেলায় কৃষক সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তৃতা করেন হাসনাত কায়ুম, উত্তরবঙ্গ কৃষক সমাবেশের উপকমিটির আহ্বায়ক নাহিদ হাসান ও অন্যরা। কুড়িগ্রাম টিটিসির প্রশিক্ষক সহ অধ্যক্ষকে নিয়ে স্বার্থান্বেষী মহল আয়োজিত উদ্দেশ্য প্রণোদিত মানববন্ধনের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মেহেরপুর জামায়াতে ইসলামীর যুব শাখার উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা তাজউদ্দিন খানের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ করা হয়। নোয়াখালীর সেনবাগ উপজেলায় সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের পুনর্মিলনী উদযাপন হয়েছে। কলেজের 30 বছর পূর্তি উপলক্ষে স্মৃতিচারণ, সংবর্ধনা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নোয়াখালী সদর উপজেলার এসবালিয়া ইউনিয়নে অবৈধভাবে জমি দখলের বিরোধিতা করায় ব্যবসায়ী ও এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কনস্ট্রাকশন স্কিল ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ নির্মাণ কর্মীদের নিয়ে
রংপুরে চাকুরির মেলা হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুল ওয়াহাব খানের সভাপতিত্বে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হওয়া খেলার খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। তারুণের উৎসব উপলক্ষে চট্টগ্রামে জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। টুর্নামেন্টে বালক ও বালিকা মিলে 42টি দল অংশ নিয়েছে। বরিশালে জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-17 বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার। জেলায় 10টি উপজেলা এবং একটি সিটি কর্পোরেশন সহ 11টি দল অংশগ্রহণ করে। গাইবান্ধা জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-17 বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্ট হয়েছে। খেলায় বালক গ্রুপে সাদুল্লাপুর দলকে 2-1 গোলে হারিয়েছে গাইবান্ধা সদর দল। বালিকা গ্রুপে ফুলছড়ি দলকে 10-0 গোলে হারিয়েছে পলাশবাড়ী দল। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। কুড়িগ্রামে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় গোল্ড কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব-17 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। টুর্নামেন্টে জেলার 9টি উপজেলার বালক ও বালিকাদের মোট 18টি দল অংশ নেয়। নাটোরও অনূর্ধ্ব-17 বালক ও বালিকা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আসমা শাহিন ও অন্যরা। রাঙ্গামাটিতে সেনা রিজিয়ন টি20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ হয়েছে। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শওকত ওসমান। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মাহতাব খান ও অন্যরা। ফাইনাল খেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ভোলা খান ক্লাব। নরসিংদী জেলা প্রশাসকের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমেদ চৌধুরী। প্রতিযোগিতায় ফুটবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট 8টি দলকে পুরস্কার দেওয়া হয়। নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। প্রধান অতিথি ছিলেন পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম তুহিন। টুর্নামেন্টে মোট 8টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় PR দলকে 5 পয়েন্টে হারিয়ে বিজয়ী হয় LR দল। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এই ছিল জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।